ডক্টর গালিব, আপনার কাছে জামাত প্রকাশ্যেই পিআর পদ্ধতির পক্ষে বলছে এবং সম্ভবত বিএনপি ছাড়া ছোট ছোট দল বলে যাদেরকে মনে করা হয়, জামাত যদিও ছোট দল না, ধরেন বাম দল কিংবা নতুন দল, আরও ছোট ছোট দল, তারা সবাই পিআর পদ্ধতি চাচ্ছে। অনেকে বলছেন এইটার দুটো উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে বিএনপি যেন 200-র উপরে আসন না পেয়ে যায়, মানে একটা যেটা এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে বলছিল, এক ফ্যাসিবাদকে সরিয়ে আরেকটা ফ্যাসিবাদ আমরা কায়েম করতে চাই না। ফলে এটা বিএনপির বিরোধিতা করার জন্যই কি জামাত আসলে পিআর পদ্ধতি চাচ্ছে? আবার ধরেন এটার সংকটও আছে, যদি একজন স্বতন্ত্র প্রার্থী হন, সারা দেশে ধরেন 12 জন স্বতন্ত্র প্রার্থী, সবাই মিলে হয়তো 1% ভোট পেলেন, এই 12 জনের ভিতরে এমপিটা আসলে তাহলে কে হবে, তাদের প্রতীক কি হবে? আমাদের লোকজন তো আসলে এমপি বানাই বিপদের সময় তার কাছে পাওয়ার জন্য, ছেলে বা মেয়ের চাকরিটার জন্য, সহযোগিতার জন্য, তো উনি তো জানেন না যে কে তার এমপি হবে। ফলে এই সংকটগুলো কিভাবে আমরা দূর করব? ধন্যবাদ প্রথমে আমাকে ইনভাইট করার জন্য। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছি, দেখেন পিআর প্রসেসটা মানে প্রথমে যেভাবে আসলো, যেটা অনেকগুলো দেশে কিন্তু এটা আছে, মানে অপরিচিত প্রসেস না যে ডেমোক্রেসিতে কেউ এটা হঠাৎ করে বানাচ্ছে, বিষয়টা এরকম না। পিআর প্রসেস আছে, তার কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে, প্রোস কনস আছে, এবং আমাদের সার্বিকভাবে আলোচনা করে ডিসিশন নিতে হবে। তো ফান্ডামেন্টালি যেখান থেকে আসে, ধরেন আমার 300 আসন, দুইটা রাজনৈতিক বড় বড় দল ইলেকশন করতেছে, একটা দল প্রত্যেক আসনে 1 ভোট করে হেরে গেল, তাহলে দুইটা দলের মধ্যে একেবারে কাউন্টে থিওরিটিক্যালি বা ভোটের পার্থক্য হবে, অথবা জাস্ট 300 ভোটের পার্থক্য হবে, তাহলে 49 পয়েন্ট সামথিং অ্যান্ড 50 পয়েন্ট সামথিং। কিন্তু আসনের দিক থেকে এটা হইতে পারে 100 and 0, একটা দল টোটাল 300 আসন পাইতে পারে, আর একটা দল 0 আসন পাইতে পারে। তাহলে এখানে একটা ইনকনসিস্টেন্সি তৈরি হইতেছে, তাই না? এই ইনকনসিস্টেন্সিটা থেকে আমরা যাতে ওভারকাম করতে পারি, তো পিআর এর ফিলসফি হলো এটা। থিওরিটিক্যালি এটা ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হলো পিআরের পক্ষে যে পজিটিভ আর্গুমেন্টগুলো করা হয়, তার মধ্যে আরেকটা হলো যে এখন যখন আপনি স্থানীয়ভাবে একজন লোক নির্বাচন করে আসতেছে, সে স্থানীয় এলাকায় একটা দলীয় বলয় তৈরি করতেছে, তার মাসলম্যান থাকে, ভোট কাটতে হয়, তার টাকা পয়সা বিলাইতে হয়। আপনি জানেন এখনকার সময় বোধহয় নির্বাচন করতে প্রায় 20-30 কোটি টাকা খরচ হয় এক একটা এমপি আসনে। আনবিলিভেবল, তাই না? আমি কোনোদিনই রাজনীতিতে যাই এটা করতে পারবো না। তো এই যে মানি এবং মাসলম্যানের যে প্র্যাকটিস, তো পিআর প্রসেসে গেলে যেত ফোকাসটা ব্যক্তি থেকে সরে গিয়ে দলে চলে যাবে, তখন এই জিনিসটা এখানে কমে যাবে। এই দুইটা হচ্ছে ফান্ডামেন্টাল আর্গুমেন্ট, যে আমরা যেই ইনকনসিস্টেন্সিটা আছে সেটাকে ওভারকাম করতে পারবো, আর হচ্ছে মানি এবং মাসলম্যানের যেই আপনার প্রভাবটা আছে এটাকে আমরা কমায় আনতে পারবো। আমি একটা ছোট্ট আমি একটু শেষ করি প্রসেস, তারপর আসেন। তো এটা হচ্ছে তার প্রস। নেগেটিভ যেটা দিক, যেটা সাইদ আব্দুল্লাহ বললো, যে একটা হচ্ছে যে গভর্নমেন্ট ইনস্টেবল হতে পারে। তার কারণ হলো যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা কেউ কম পাবে, তাহলে দেখা যাবে যে 2-3টা পার্টি তারা মিলেমিশে একসাথে সরকার করতে হবে, এই ইনস্টেবিলিটি সেখানে আছে। আরেকটা ইনস্টেবিলিটি আছে, প্রবলেম আছে, সেটা হলো যে দলীয় প্রধান যখন মনোনয়ন দিবেন, তো উনি আসলে কি দেখে মনোনয়ন দিবেন? আমাদের দলের মতো তো আভ্যন্তরীণ গণতন্ত্র নাই। আমরা প্রায় মনোনয়ন বাণিজ্যের কথা শুনি। এখন ধরেন যে বিএনপি অথবা আওয়ামী লীগ যখন ছিল, তাদের সামনে একটা মনোনয়নের প্রশ্ন আসতো, সে আগে চিন্তা করতো যে আমি একে যদি মনোনয়ন না দেই, সে কি স্বতন্ত্র দ্বারাই আমার এগেনস্ট ইলেকশন করবে কিনা, হারাই দেবে কিনা। তার ফলে কারো যদি স্থানীয় এলাকায় অত্যন্ত ভালো প্রভাব থাকতো, তাহলে তাকে মনোনয়ন দিতে বাধ্য হইতো। তার ফলে একটা স্থানীয় ওরিয়েন্টেশন তৈরি হয়। আমি যদি পিআরে চলে যাই, তাহলে এটা মেবি হইতে পারে যে দলীয় প্রধানের একটা আনকন্ডিশনাল পাওয়ার তৈরি হবে, এবং অল দ্য ব্ল্যাক মানি যেটা এখন আপনার গ্রামের সাধারণ মানুষের কাছে যায়, দ্যাট ব্ল্যাক মানি ক্যান কাম ব্যাক টু হিয়ার। এটা হইতে পারে এক্স্যাক্টলি টু দ্য সেন্টার। তো এটার একটা সম্ভাবনা পিআর প্রসেসের মধ্যে আছে। আবার এখানে পিআর প্রসেস মানেই যে একটা একক প্রসেস, বিষয়টা এরকম না। পিআর এর মধ্যে নানান প্রসেস আছে। আপনি কিভাবে ভাগ করবেন, এটা কি সারা দেশের ভোট একসাথে পার্সেন্টেজ হবে, না জেলা অনুযায়ী হবে? আমি যদি ধরেন যাইতে যাইতে আসন অনুযায়ী করি, তাহলে তো এটা এখনকার সিস্টেম হয়ে গেল, তার মানে ওইটা একটা লিমিট। আবার আনতে আনতে যদি আমি দেশ করি, তাহলে এটা হচ্ছে একেবারে রিয়েল পিআর। কিন্তু আমি মাঝখানেও করতে পারি, আমি জেলাতে যাইতে পারি, আমি বিভাগ অনুযায়ী করতে পারি, এটাকে নানানভাবে ওয়েটেজ করা যায়। এখন এই যে প্রোস এবং কনস, আমার পার্সোনাল পজিশন, অনেকগুলো রাজনৈতিক দল তো আপনার পিআর এর পক্ষে বলছে, কিন্তু আমার পার্সোনাল পজিশন হচ্ছে আমরা যদি লোয়ার কক্ষে এখন পিআর প্রসেসে যাই, এটা টু এক্সপেরিমেন্টাল হয়ে যায়। কারণ প্রোস কনস দুইটাই আছে, যেটা কনস আসছে এটাও আমি অ্যাগ্রি করি, কিন্তু তার পজিটিভ দিকও আছে। কিন্তু এটা আমাদের জন্য টু এক্সপেরিমেন্টাল হয়ে যায়, যে আমাদের জন্য এটা সেট হবে কিনা। বেস্ট প্রসেস হচ্ছে আমরা যদি সংসদের আপার কক্ষ করি এবং আপার কক্ষে পিআরে যাই,
একটা এক্সপেরিমেন্টেশন প্রসেস হিসাবে। তাইলে যেটা সুবিধা সেটা হলো যে উচ্চকক্ষ যদি আমাদের এখানে থাকে, উচ্চকক্ষের হাতে তো সকল ক্ষমতা থাকবে না। উচ্চকক্ষ সরকার ফর্ম করবে না, উচ্চকক্ষ বাজেট পাস করবে না, উচ্চকক্ষে যাবে হচ্ছে আপনার ধরেন কিছু নিয়োগ চাইতে পারে, যে আপনার প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি, আমরা কিছু সিলেক্টিভ দায়িত্ব যদি উচ্চকক্ষে দেই, এবং উচ্চকক্ষে যদি আমরা পিআর প্রসেসে যাই, তাহলে আমরা যেই নেগেটিভ দিকগুলো চিন্তা করতে সেটা হবে না, গভর্নমেন্টের ইনস্টেবিলিটি সেখানে হবে না, মানে ওই ঝুঁকিটার একটা ব্যাকআপ হবে। এবং সেই ক্ষেত্রে আমরা একটা টেস্টিং পিরিয়ডের মধ্যে যাইতে পারি, ধরুন 2টা ইলেকশন 3টা ইলেকশন, আমরা দেখলাম এটা কিভাবে হইলো, তারপর যদি আমরা দেখি যে দ্যাটস ওয়ার্কিং ভেরি ওয়েল, তাহলে আমরা নিম্নকক্ষের ব্যাপারে আবার চিন্তা করতে পারি। জামাতের সাইকোলজি কি, তারা কেন পিআর চাচ্ছে? জামাত পিআর চাচ্ছে, আমি যতটুকু, আমি তো জামাতের মুখপাত্র হিসাবে বলতে পারবো না, আমি সরাসরি জামাতের মেম্বার না, কিন্তু আমি জাস্ট হচ্ছে ছাত্র শিবিরের সাথে, আমার সংস্কৃতির সাথে এবং অবজারভার নাগরিক হিসাবে আমি তাদেরকে যেভাবে দেখি, সেই জায়গা থেকে যদি আমি দেখি, তাহলে জামাত হচ্ছে ব্যক্তি, মানি এবং মুসলমানের যে প্রভাব, জামাত একটা দলীয় দল, আপনি ধরেন যে আওয়ামী লীগ বা বিএনপির চাইতে জামাতের মধ্যে দলীয় শৃঙ্খলতা অনেক বেটার, এবং এখানে ব্যক্তিকে ফোকাস কম করে দলকে বেশি ফোকাস করা হয়। তাহলে আপনি যদি মানি এবং মুসলমান থেকে এই জিনিসটাকে সরায় দিতে পারেন, তাহলে জামাতের জন্য এটা বেটার হয়, এবং এটা একটা বেটার কালচারও। যদি এই ইনস্ট্যাবিলিটির কোশ্চেন এবং দলের সেন্টারে চলে আসার যে প্রবলেম, এটা যদি না থাকতো, তাহলে আমি পার্সোনালি মনে করতাম যে পিআর একটা বেটার সিস্টেম। এটা নেক্সট পার্লামেন্টে করলে কি সমস্যা, মানে এটা অন্তর্বর্তী সরকারকেই কেন করতে হচ্ছে? দেখেন, এখানে দুইটা জিনিস, অন্তর্বর্তী সরকার আসলো তো জুলাইয়ের মধ্য দিয়ে, তাই না? আসার পরে আপনি এখন দুইটা এক্সট্রিম পজিশনে যাইতে পারেন। একটা এক্সট্রিম পজিশনে আপনি বললেন যে আমার কোনো সংস্কারের দরকার নেই, আমি কিচ্ছু করবো না, আমি জাস্ট কুইকলি ইলেকশন দিয়ে চলে যাব। তত্ত্বাবধায়ক সরকার ছিল না, আমি তত্ত্বাবধায়ক সরকার দিব, নির্বাচন কমিশনার সরায় দিয়ে নির্বাচন কমিশনার করব, আমি 90 দিনের মধ্যে অথবা সময়ের মধ্যে দিয়ে আমি হচ্ছে ইলেকশন দিয়ে দেবো। দ্যাটস ওয়ান ফিলসফি। আর এক ফিলসফি আপনি বলতে পারেন, ওকে, পলিটিশিয়ানরা ঠিকঠাক মতো করে সংস্কার করে না, আমি 5 বছর বসে সংস্কার করে তারপর ইলেকশন দিব, অথবা 2 বছর বসে, অথবা 3 বছর বসে। দুইটা এক্সট্রিম জায়গা। আমি আর্গু করবো যে আমাদের একটা মাঝামাঝি জায়গায় যাইতে হবে। কেন মাঝামাঝি জায়গায় যাইতে হবে? আমরা গত 17 বছর একটা ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে দিয়ে গেছি। এই ফ্যাসিবাদী সিস্টেম আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিচ্ছে, এবং সেই জায়গা থেকে এটা কাইন্ড অফ একটা নিউ বিগিনিং। কারণ আমি যদি বাংলাদেশের টোটাল হিস্ট্রি দেখি, আমাদের 91-তে একটা বিগিনিং ছিল, রাইট? আমরা হচ্ছে এরশাদের শাসন আমল থেকে বের হয়ে আসা একটা গণতন্ত্র শুরু করছি, সেই গণতন্ত্র ফাইনালি শেখ হাসিনার হাত দিয়ে নষ্ট হয়ে গেল। তাহলে এখন আমাদের একটা নিউ বিগিনিং। এখন আমরা কি করব? এই নিউ বিগিনিংয়ে কি সব কিছু এক্স্যাক্টলি যেভাবে আছে সেভাবে রেখা ইলেকশনে চলে যাব এবং সব কিছু বলবে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে? আমি তো মনে করি এটা ভালো জিনিস না। তার চাইতে আসেন আমরা আলাপ আলোচনা করি, যে কারণে অন্তর্বর্তী সরকার আসছে, আমরা কেন তত্ত্বাবধায়ক সরকার করি নাই? ফর দ্য সেম রিজন আমরা কিছুটা সংস্কার করি, দুইটা ভাগ করি, যার মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মেজর এবং মাইনর আইডেন্টিফাই করি, মেজর সংস্কারগুলো এখন করে ফেলি, তারপর আমি ইলেকশনে যাই। আমার মনে হয় দ্যাটস দ্য বেস্ট পলিসি। জি।